হ্যালো আমার কলিজার প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য নিষিদ্ধ চাহা গল্পের আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি এই পর্বটি আপনাদের সব পর্বের থেকে অনেক ভালো লাগবে। তাই পর্বটিকে দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন। পিহু রুমে এসে দরজা লাগিয়ে দেই ঠাস করে। গলা থেকে উড়োনা খুলে ছুঁড়ে মারে অদূরে। দরজায় ঠেস দিয়ে বসে পড়ে বড্ড ক্লান্ত সে এখন এই জীবন নিয়ে। আর কত মার খাবে ওই মানুষটার কাছে সে? সামনে পেলেই মারছে। আজ সকাল থেকে মেরেই চলেছে। পিহুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কিছু ভালো লাগছে না তার, ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ফ্রেশ হয়ে এসে বিছানায় গা এলিয়ে দেওয়ার চিন্তা। মনমতো ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। লাল লাল চোখগুলো আরও লাল হচ্ছে। শরীরে শক্তি পাচ্ছে না সে। ওয়াশরুমের দরজা থেকে গায়ের জোরে তোয়ালেটা ছুঁড়ে দিলে বিছানার দিকে, তবে রাগ মিশ্রিত অবস্থা ছুঁড়ার কারণে নিচ দিয়ে না গিয়ে উপর দিয়ে গিয়েছে, সাথে সাথে ফ্যানের পাখায় বেঁধে যায়। পিহু সেদিকে তাকিয়ে এই দুঃখের মাঝেও একটু হাসে ফ্যানের দিকে তাকিয়ে। মনের মধ্যে কি চলছে নিজেও বুঝতে পারে না। শরীর মন দুটোই একটু শান্তি চাচ্ছে আজ। পিহু নিজের পড়ার টেবিল এর পাশ থেকে চেয়ার নিয়ে সেটা বিছানার উপর দাঁড় করায়। তারপর সে চেয়ারে উঠে পড়ে। তারপর ফ্যানের সাথে ঝুলে থাকা তোয়ালের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠে, আল্লাহ মাফ করে দিও। পুলিশ সব ঘটনা শুনে থানায় চলে গেছে। নাবিল বিছানায় শুয়ে আছে। একটু পর জেরিন এলো দেখতে। তবে নাবিলকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। জেরিন বেশ কিছুক্ষণ নাবিলের পাশে বসে রইল দৃষ্টি করুন। এদিকে সেই সকাল থেকে পিহুর ফোন অফ। কথা বলতে বলতে কেটে গেল আর ঢুকলই না। নাবিলের মা এখনও কেঁদে চলেছে একাধারে। একমাত্র ছেলেটার এমন শত্রু কোথা থেকে হলো যারা প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে? নাবিলের ভুল কি? জেরিন ও চুপচাপ ভেবে চলেছে তার ভাইয়ের তো কারোর সাথে খারাপ সম্পর্ক নেই, তাহলে কারা এই নতুন শত্রু? এমন মারা মেরেছে যে হাঁটার ক্ষমতা বন্ধ করে দিয়েছে কয়েক মাসের জন্য। জেরিন বেরিয়ে আসে হসপিটাল থেকে বেশ কিছুক্ষণ থেকে। নাবিল ভাইয়ের কথা জানানো প্রয়োজন পিহুকে। মেয়েটা নিশ্চয় চিন্তায় আছে। না থাক বলবো না, এমনিতে নাবিলের এমন অবস্থা শুনলে আবার পিহুর চিন্তা বেড়ে যাবে কি সন্দেহ। তার চেয়ে না বলাই ভালো। ফাও এখন চিন্তা দিয়ে লাভ নেই। যখন নিজে থেকে বলবে তখন না হয় বলা যাবে। জেরিন রিকশা ডেকে নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে উঠে পড়ে। রিকশা চলতে শুরু করে। জেরিন ও তার কাঁধে থাকা কলেজ ব্যাগটা কোলে রাখে। আজ আর পড়া হল না বৃষ্টির কারণে। তার উপর সার বাড়ি নেই। নাবিল ভাইয়ের এই অবস্থা। পিহু কল ধরছে না। রিকশা কিছু দূর যেতেই বিশাল বড় একটা জ্যাম এ আটকে যায়। জেরিন সব সময় এই জ্যাম ভয় করে। ঢাকা শহরের যানজট মানে তা আর ছাড়াবার নয়। একবার বাঁধলে। জেরিন অধৈর্য হয়ে নিজের ব্যাগের উপরের চেন খুলে নিজের স্মার্টফোনটা বের করে। আবার ঢুকিয়ে দেই টাইম দেখে। এখানে মোবাইল চালানো রিস্ক। জ্যামের আশেপাশে অনেক চোর ছাচোরা থাকে, মোবাইল দেখলেই ছিনতাই করে নেই। আর জেরিন মেয়ে মানুষ ধরতে পারবে না। জেরিন মোবাইলটা ব্যাগে ভরে রাখতে কোথা থেকে একটা 6-7 বছর বয়সী দুরন্ত বাচ্চা দৌড়ে এসে জেরিনের হাতে একটা চিঠি গুজে দিয়ে আবার দৌড় লাগালো। জেরিন কিছু বলার আগেই বাচ্চাটি বলে উঠে, ভাই দিয়েছে। জেরিন বুঝল না কি ভাই, কার ভাই দিয়েছে। চিঠিটা ফেলে দিতে চাইল, তবে কি মনে করে যেন ফেলল না। বাচ্চাটিকে দেখে মনে হলো পথ শিশু, গায়ে ময়লা জামা, হয়তো কেউ টাকার বিনিময়ে চিঠিটা তার কাছে পাঠিয়েছে, যেহেতু চিঠিটা সুন্দর করে খামে ভরা। খামের উপরে ছোট্ট করে লেখা, প্রেরক জেরির টম। লেখাটুকু পড়ে কৌতূহল হলো জেরিনের মনে, সাথে হাসিও লাগল বেশ। জেরিন রাস্তার জ্যাম এর দিকে একবার তাকালো, তারপর আবার হাতে থাকা চিঠির উপরে। রাস্তায় এখনও বেশ যানজট। কখন ছাড়বে জানা নেই। জেরিনের যত দূর চোখ যাচ্ছে জ্যাম আর জ্যাম। জেরিন বিরক্ত, ভীষণ বিরক্ত। আগে জানলে জীবনেও আসত না হসপিটালে দেখা করতে। আর এসে এই যানজটের ঝামেলা। জেরিন চিঠিটা খুলল, যেহেতু এখানে মোবাইল চালানো রিস্ক, তাই চিঠি পড়েও টাইম পাস করা যাবে। আকাশ এখনও মেঘলা। চিঠিটা খুলল, খাম থেকে বের করতেই সাদা রঙের একটা চিঠি বেরিয়ে এলো। জেরিন খামটা ব্যাগ এ ভরে চিঠিটা খুলে পড়তে শুরু করল। প্রিয় লিটল জেরি,
প্রথমেই তোমাকেই বর্ষার স্নিগ্ধ সকালের এক গুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা। আমি জানি কদম ফুল তোমার অনেক পছন্দের। তোমাকে লিটল জেরি বলেছি বলে রাগ করিও না। করলেও সমস্যা নেই। তোমার রাগী ছোট ছোট চোখ আমার কাছে বেশ ভালোই লাগে। যখন তুমি রেগে যাও তোমার নাকের পাটা ফুলে যায়, তুমি কি জানো? হয়তো জানো, হয়তো না। তোমারে আমি পুরো ৭ মাস লক্ষ্য করেছি, তোমার খুব আশেপাশে থেকে। জানি এই কথাটা শুনে অবাক হয়েছ। তবে হ্যাঁ, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলি। তবে প্রথমে ভাবতাম তুমি অন্য কারোর পরে দেখি না। তখন থেকেই রোজ তোমাকে ফলো করা আমার শখ হয়ে দাঁড়িয়েছে। আমি চাইলেও এই শখ বাদ দিতে পারব না। আচ্ছা, তুমি জানো আমি তোমাকে জেরি কেন বলি? কারণ আমি হলাম তোমার টম আর তুমি আমার জেরি। আমাদের খুনসুটি হবে কোনো একদিন। তোমার নামের সাথে জেরি শব্দটা বেশ মানানসয়। জানো, যেমন সূর্য ছাড়া চাঁদের আলো নেই, নোবিতার ডোরিমন এর মতো আর বেস্ট ফ্রেন্ড নেই, ঠিক তেমনই আমার তুমি ছাড়া গতি নেই। এই টম তার জেরিকে সব সময় লুকিয়ে দেখে যাবে। তবে একটা সিক্রেট জানো তো, তুমি আমাকে খুব ভালো করেই চিনো। তবে বাকিটুকু তোলা থাক প্রিয়তমা, অন্য কোনো একদিন বলে দিব। এটা আমার প্রথম লেখা চিঠি, মানিয়ে নিও। শুনো, চিঠি যদি অসম্পূর্ণ না রাখি তুমি আমাকে মনে রাখবা কিভাবে? ইতি, প্রণয় পুরুষ টম। চিঠিটা পড়ে জেরিনের ঠোঁটে হাসি খেলে গেল। খুব কাঁচা হাতে চিঠি লিখেছে দেখেই বোঝা যাচ্ছে। তবে চিঠিটা আর একটু বড় হলে কি হতো? জেরিনের যেন আরও একটু পড়তে ইচ্ছা করছে। আচ্ছা, এর পরে সে কি লিখত? এমনভাবে অসম্পূর্ণ রাখলে মনের মধ্যে কেমন লাগে? জেরিনের মন এর মধ্যে খচখচ করছে। চিঠিটা ভাঁজ করে খামের ভিতরে পুরে ব্যাগ ঢুকিয়ে দিল। জ্যাম ছাড়তে শুরু করেছে। রিকশা চলতে শুরু করল। তবে জেরিনের কৌতূহল কমল না। আচ্ছা, ছেলেটা কে? আমি তাকে কিভাবে চিনি? আচ্ছা, সে কি আমার বাড়িও চেনে? ধুর ছাই, কি ভাবছি? সে আমাকে ফলো করে, তাহলে বাড়ি চেনাটা স্বাভাবিক। জেরিনের মাথায় ছেলেটাকে নিয়ে চিন্তা ঢুকে গেল। সারা রাস্তা জেরিন ছেলেটাকে সেটা ভাবতে ভাবতেই এসেছে। শাদি ও স্বাদ থেকে নেমে আসে। তার এর মধ্যে হাঁচি দেওয়া শুরু হয়ে গেছে। নাক হয়তো লাল হয়ে গেছে। নিজের চোখ শাদি নিজেই বুঝতে পারছে যে লাল হয়েছে, যে কারণে চোখ জ্বালা করছে। শাদি স্বাদের গেট লাগিয়ে দিয়ে ভেজা অবস্থায় নামতে থাকে সিঁড়ি বেয়ে। মনে মনে আফসোস হচ্ছে মেয়েটাকে এমন মারার জন্য। মনে মনে সিদ্ধান্ত নেই যে একবার না হয় মাফ চাইবে। শাদি দূর থেকেই দেখতে পায় পিহুর ঘরের দরজা বন্ধ। শাদি বেশ বিরক্ত হয়। মেয়েটা নিশ্চয় এখন দরজা লাগিয়ে মরা কান্না জুড়েছে। করুক কান্না, এমনিতেই মন ঠিক হয়ে যাবে। শাদি বিড়বিড় করতে করতে পিহুর ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। পিহুর রুম পার হলেই শাদির রুম। দুজনের দরজার মাঝখানে খুব বেশি দূরত্ব নেই। শাদি পিহুর দরজার কাছে আসতেই ভিতর থেকে জোরে চেয়ার পড়ার শব্দ পেল। শাদি কয়েক মুহূর্তের জন্য থমকে গেল, বুঝার চেষ্টা করল কিছু। হুস আসতেই শাদি দৌড়ে পিহুর দরজার সামনে এসে দরজা ধাক্কাতে লাগল আর সাথে জোরে জোরে ডাকা শুরু করল। শাদি উন্মাদের মতো দরজায় লাথি দেওয়া শুরু করল। শাদির মনে পড়তে থাকল পিহুর বলা কথাগুলো, বিশেষ করে পিহু শাদিকে বলেছিল, আমি আপনার চোখের সামনে থেকে সরে যাওয়ার পর যেন আপনাকে আফসোস করতে না হয়। শাদি তখন হেসে পিহুকে বলেছিল রাগের মাথায়, তুই যা তো, তোর জন্য আফসোস জীবনে মনেও পড়বে না আমার। শাদির এমন চিল্লানো শুনে নিচতলা থেকে আতিয়া বেগম ছুটে এসেছেন। কিছু বলার আগেই তিনি খেয়াল করল পিহুর দরজা বন্ধ। শাদি ভেজা শরীর নিয়ে দরজা ভেঙে ফেলার চেষ্টা করছে সাথে। আতিয়া বেগমের বুঝতে বাকি রইল না কিছু। ইলিয়াস চৌধুরী সিঁড়ি অবধি এসে থেমে রয়েছেন, আর আসতে লাড়ছেন না তিনি। শাদি আতিয়া বেগমকে দূরে সরিয়ে গায়ের জোর দিয়ে দরজায় লাথি মারতেই দরজার ছিটকানি ভেঙে গেল। আতিয়া বেগমের আগে শাদি ছুটে রুমে প্রবেশ করল। সাথে সাথে শাদির পা থমকে যায়। দুজনের চক্ষু স্থির হয়ে গেল। শাদি ভাঙা গলায় জোরে চিল্লিয়ে বলে উঠল, পিহু।